শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আত্মহত্যা একটি গর্হিত অপরাধ। 107 FM রেইনবো মনে করে আত্মহত্যার প্রবণতা ও চেষ্টা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আজকের গল্পে লেখক মনস্তত্ত্বের গভীর একটি দিক তুলে ধরেছেন, যা নিছক সৃষ্টির উদ্দেশ্যেই লেখা। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন লেখক রোহন মাভৈয়ের লেখা জানলা। লেখক রোহন মাভৈয়ের বাড়ি পূর্ব মেদিনীপুরে। তিনি পেশায় একজন অপটোমেট্রিস্ট। বর্তমানে একটি চক্ষু হাসপাতালের সাথে যুক্ত রয়েছেন। লেখালেখির শুরু 2020 সালের মাঝামাঝি সময় থেকে। সব ধরনের গল্প লিখতে ও পড়তে ভালোবাসেন তিনি। ইতিমধ্যে বেশ কিছু লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকের গল্প লেখক রোহন মাভৈয়ের লেখা জানলা। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় দেবলীনা, বাসু, মধুমিতা, উজ্জ্বল, সৌমিক, প্রযুক্তি, সুদীপ্ত রায়, সোমক, মৌসুমী, রাজীব, সুদীপ্ত ঘোষ ও অর্পণ। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে লেখক রোহন মাভৈয়ের লেখা জানলা। স্টেশন থেকে রাস্তায় নেমে তিথি দেখে বেশ ভিড় রয়েছে জায়গাটায়। দুদিক ধরে অটো আর টোটোর লাইন। একটা দোকানে বেশ কিছু লোক ইতিউতি দাঁড়িয়ে। গুচ্ছের সাইকেল, বাইক তো রয়েইছে, আর রয়েছে ট্রেন থেকে সদ্য নামা যাত্রীদের দল। কাঁধের ব্যাগটা শক্ত হাতে ধরে হাঁটতে শুরু করে তিথি। ভিড়টা স্টেশন চত্বরেই বেশি। একটু এগোলেই পাতলা হয়ে আসবে। তখন শুধু দুদিকে অস্থায়ী কিছু দোকান আর কদাচিৎ দু একটা লোক নজরে পড়বে। রোজ এই রাস্তা দিয়ে বাড়ি ফেরে তিথি। বাড়ি থেকে কয়েকটা স্টেশন দূরে একটা প্রাইভেট হাসপাতালে কাজ করে ও। বাবার এক পুরনো বন্ধু চাকরিটা জুটিয়ে দিয়েছিলেন। গত 1 বছর পড়াশোনার পাট চুকিয়ে এই কাজটাই করছে ও। সামনে বাঁক নিয়ে একটা বাজার মতো জায়গায় ঢুকে আসে তিথি। রোজ এই সময়টা বৈচিত্র্যহীনভাবে কাটে ওর। সব যেন একই রকম। তিথি এখন না তাকিয়ে বলে দিতে পারে দোকানের কোন লোকটা এখন কি কাজে ব্যস্ত, কোন দোকানে ঠিক কতটা ভিড় জমেছে, এমনকি বাজারের কোন জায়গায় কি গন্ধ পাওয়া যাবে সেটাও বলে দিতে পারে। সবই প্রায় মুখস্থ, সবই প্রায় জানা। আর এই জন্যই তিথির মাঝে মাঝে মনে হয় একটা নির্দিষ্ট দিনের লুপে যেন আটকে পড়েছে ও। সেই একই সকাল, একই সন্ধে, একই মানুষ, একই চিৎকার। তাই মাঝে মাঝে বড্ড হাঁপ ধরে যায়। আর তখনই এই মুখস্থ হয়ে যাওয়া ধারাবাহিক ছন্দহীন গতকালের যমজ দিনটাকে একটু সাজিয়ে গুছিয়ে সাদৃশ্যতা ভাঙতে ইচ্ছে করে। হাতঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয় তিথি। 8:20 এতক্ষণে নিশ্চয়ই বুধন জেঠুর দোকানটা বন্ধ হয়ে যায়নি। সদুইক জিলিপি নিয়ে যেতে হবে আজ। দাদার খুব পছন্দ। যদি খায়। 1 বছর হয়ে গেল ঘটনাটার। দাদা এখনো উঠে বসতে পারে না। অক্ষম শরীরে মৃতদেহের মতো শুয়ে থাকে। বিকেল হলেই যা জানলা দিয়ে নিচে তাকায়। তিথি অনেকবার জিজ্ঞেস করেছে, কি দেখিস রে দাদা? শুভ্র কোনো বাড়ি উত্তর দেয়নি। ঘটনাটা ঠিক 1 বছর আগের। বাইকে করে বাড়ি ফিরছিল শুভ্র। ফাঁকা রাস্তা, তাই গতিও ছিল একটু বেশি। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করত শুভ্র। কয়েক বছরের মধ্যে বেশ প্রোগ্রেসও করেছিল। সেদিনও কাজ সেরেই ফিরছিল। রাত তখনও খুব বেশি হয়নি। ফাঁকা জনহীন রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে সামান্য অন্যমনস্ক ছিল বোধহয়। তাই ওদিকের তীব্র গতিতে ধাবমান দৈত্যটাকে খেয়াল করেনি। রাস্তার ধারে একটা কাঁটা ঝোপের ওপর গিয়ে পড়েছিল শুভ্র। যন্ত্রণাক্লিষ্ট চোখে দেখেছিল কিভাবে কাপুরুষের মতো হারিয়ে যাচ্ছে 10 পাওয়ালা দৈত্যটা। এরপর জ্ঞান ফেরে হাসপাতালে। স্থানীয় কিছু লোক প্রাইমারি কেয়ার সেন্টারে নিয়ে গেলেও ওরা হায়ার সেন্টারে রেফার করে দেয়।
সেখান থেকেই বাড়িতে খবরটা আসে। ডক্টর বলেছিল, স্পাইনাল কর্ড ইনজুরি, সার্ভাইভাল চান্স খুবই কম। যদি বেঁচেও যায়, লোয়ার পোর্শন কাজ করবে না। দাদা সারভাইভ করেছিল। 1 সপ্তাহ আইসিইউর পর 1 মাস হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছিল। ডাক্তারবাবু ডায়াগনোসিসে ভুল করেননি। দাদা ফিরে এলেও দাদার শরীরের নিচটা ছিল প্যারালাইজড। দাদা আর কোনোদিন উঠে দাঁড়াতে পারেনি। বাজার থেকে বেরিয়ে আসে তিথি। মা সকালে ফোন করে বলে দিয়েছিল। আরও কিছুটা হাঁটতে হাঁটতে ফ্লাইওভারটা নজরে আসে ওর। সাথে আকাশ ছোঁয়া কতকগুলো ফ্ল্যাট বাড়িও দেখা যায়। এই দিকটা আগে এরকম ছিল না, বছর কয়েকের মধ্যে হয়েছে। ফ্ল্যাট বাড়ির জঙ্গল। বাবা একবার ঠাট্টা করে বলেছিল, জানিস তিথি, যারা পাহাড় ভালোবাসে তারাই এত বড় বড় বাড়ি বানায়। বাড়িগুলো দেখলে তিথির বাবার কথাটাই মনে পড়ে। পাড়ার মোড়টা আসতেই তটস্থ হয় তিথি। একটা সাইকেলের দোকান পেরোতেই জিলিপির দোকানটা নজরে আসে। দম চাপা নিরেট অন্ধকারের মধ্যে একটা সাদা আলো জ্বলছে। সামনের চওড়া থালায় স্তূপীকৃত জিলিপি, আর ঠিক পিছনে একটা ছোট্ট কাঠের টুলে একজন বসে। দোকানের কাছে পৌঁছলে মুখ তোলে জেঠু। কিরে, জিলিপি নিবি? হ্যাঁ, কত করে? 12 টাকা শ। আচ্ছা, 250 মতো দাও। বেশি নিয়ে গেলে আবার নষ্ট হবে। আচ্ছা। লোকটা ঝটপট ওজন করতে লেগে যায়। দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি বিক্রি হয়নি আজ। স্তূপটা বেশ উঁচুই রয়েছে। ঠোঙা দিয়ে দাম নেবার সময় জেঠু বলে, আরে তোর দাদাটা কেমন আছে রে? নিজের থেকে কিছু কিছু কাজ করতে পারছে? আচমকাই মিয়ে আসে তিথি। না জেঠু, সব কাজই প্রায় হাতে ধরে করাতে হয়। আসলে নিজের থেকে কিছুই এখনো করতে পারে না। তবে ডাক্তারবাবু বলেছেন যে আস্তে আস্তে নাকি পারবে। দাদার প্রোগ্রেস নাকি ভালোর দিকে। কত ভালো ছেলে ছিল, আর কি হয়ে গেল? সবই কপাল। যাক, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। দোকান থেকে বেরিয়ে আসে তিথি। একটু এগোলেই বাড়ির রাস্তাটা দেখা যাবে। তিথি নাকি রে? আচমকা ডাকে পেছন ফেরে তিথি। একটা লোক এগিয়ে আসছে। জায়গাটা আলো আঁধারি হওয়ায় মুখটা সঠিক বোঝা যাচ্ছে না। জিলিপি কিনলি নাকি? হ্যাঁ। লোকটাকে চিনতে পারে তিথি। বিনোদ কাকু, বাবার জ্যাঠতুতো ভাই। বলছি, তোর বাবা কাল বাড়িতে থাকবে কিনা বলতে পারবি? কিছুক্ষণ কি যেন ভাবে তিথি। হ্যাঁ, মনে হয় তো থাকবে। মানে কাল তো বৃহস্পতিবার, দোকান বন্ধ থাকে। বেশ বেশ বেশ, তোর বাবাকে বলিস কাল আমি যেতে পারি। আচ্ছা। তারপর তোর চাকরি কেমন চলছে? ভালো। মেডিকেল রেকর্ড ডিপার্টমেন্ট না কি সব? হ্যাঁ। ওখান থেকেই ফিরছিস? হ্যাঁ, ওখান থেকেই। ঠিক আছে, তবে যা। আর হ্যাঁ, বাবাকে মনে করে বলিস কথাটা, কেমন? তিথি আবার হাঁটা শুরু করে। কাকু আর দাঁড়ায় না। তিথি জানে বিনোদ কাকু কেন বাবার সঙ্গে দেখা করতে চায়। আসলে দাদার চিকিৎসার জন্য কতগুলো টাকা ধার নিয়েছিল বাবা, এখনো ফেরত দিতে পারেনি। বাবার দোষ নেই। আসলে আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তো এখন। তাছাড়া বাবার হাতেও সেরকম কিছু নেই। দাদার যা জমানো ছিল প্রায় সবটাই শেষ। দাদা যখন সুস্থ ছিল তখন অবস্থা একরকম ছিল, আর এখন সম্পূর্ণ আলাদা। হাঁটতে হাঁটতে তিথি ভাবে, আচ্ছা, আমাকে জিলিপি কিনতে দেখে অন্য কিছু ভাবেনি তো কাকু? না মানে যাদের আর্থিক সচ্ছলতা নেই, যারা অন্যের কাছে ঋণী, তারা কি এই ছোট ছোট সুখগুলো থেকেও বঞ্চিত? এই সামান্য বিলাসিতাটুকুও কি আমাদের অপরাধ? বাড়ির দরজায় পৌঁছে অবাক হয় তিথি। দৈপায়নদের রুম ছাড়া সারা বাড়িতে কোথাও কোনো আলো জ্বলছে না। কি ব্যাপার? বিক্ষিপ্ত মনেই দরজায় কড়া নাড়েও। ওপর থেকে একটা পায়ের শব্দ এগিয়ে আসে। দরজার গোড়ায় এসে থেমে যায় সেটা।
দরজা খুললে মায়ের মুখটা নজরে আসে। কয়েক ঘন্টার ব্যবধানে কেমন যেন রংচটা আর বিষণ্ণ লাগছে। চোখের তলায় দুশ্চিন্তার গাঢ় ছাপ। কি হয়েছে মা? উপরে চল, বলছি। বাড়িটা জীর্ণ, মৃত্যুভারে জর্জরিত বুড়োর মতো স্থবির। সিঁড়ি ভেঙে উপরে উঠে আসে তিথি। কাঠের হেলানো চেয়ারে শুয়ে বাবা, কম পাওয়ারের নাইট ল্যাম্পটা জ্বলছে। মা এসে ফ্লুরোসেন্ট টিউবটা জ্বেলে দেয়। উজ্জ্বল আলোয় মায়ের দিকে তাকায় তিথি। কি হয়েছে মা? এরকম লাগছে কেন তোমায়? মা উত্তর দেয় না, সামনের চেয়ারে বসে ভাঙা গলায় বলে, আমার আর ভালো লাগছে না রে তিথি। দিন দিন এই যন্ত্রণা। কেন? কি হলো আবার? তোর দাদার মাথাটা খারাপ হয়ে গেছে। মানে কি হয়েছে? আমি জানি না। ঘোষেদের বাড়ির লোকেরা বলল ওরা নাকি শুভ্রকে কাল অনেক রাত অব্দি জানলা দিয়ে কার সাথে কথা বলতে দেখেছে। অসম্ভব! এটা কোনোভাবেই সম্ভব নয় মা। দাদা তো নিচের থেকে উঠে বসতেও পারে না। আর তাছাড়া দোতলার জানলার বাইরে কেউ কিভাবে থাকতে পারে বলো তো? না না, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। তুমি দাদাকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ। ও কি বলল? কিছুই না। আচ্ছা, বেশি ভেবো না। ওদের কথা ছাড়ো তো মা। কি দেখতে কি দেখেছে, ওদের কথাও তো পাত্তা দিয়ে লাভ নেই। এতক্ষণে গা ঝাড়া দিয়ে উঠে বসে বাবা। তোর মাকে এই কথাটা ভালো করে বোঝা দেখি। আমি সন্ধ্যে থেকে বলে বলে ক্লান্ত। তিথি আর কিছু বলে না। ব্যাগে রাখা জিলিপির কথা ভুলে যায়। 250 জিলিপিও আজ নষ্ট হবে বোধহয়। জানলাটা দোতলার, ভাঙাচোরা, ফ্রেমে উই ধরেছে। গরাদগুলো হাত দিয়ে ঘোরালে চিচি শব্দ বেরিয়ে আসে। বাড়িটার বয়স অনুযায়ী জানলাটা যেন আরো প্রবীণ, ফুরিয়ে এসেছে। বসে বসে মরে যাওয়ার দিন গুনছে। জানলা দিয়ে জ্যোৎস্না এসে মেঝের ওপর পড়ছে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শুভ্র। ওর চোখে পলক নেই। অনেকটা সময় ছাড়া ছাড়া একবার পড়ে। চোখগুলো যেন পাথরের। মেঝের ছায়াতে গরাদের লম্বা লম্বা দাগ, ঠিক যেন কারাগার। দোতলার এই ঘরে জায়গা অত্যন্ত কম। খাট, আলমারি, আলনা ছেড়ে ওই সামান্য মেঝেটুকুই যা সম্বল। এখন সেটাও জ্যোৎস্নার অধীনে। মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকায় শুভ্র। ঘোষেদের বাড়ির আলোটা জ্বলছে। রাত 12টা নাগাদ রোজ বন্ধ হয় ওটা। শুভ্র জানে ঠিক তখনই প্রগাঢ় স্তব্ধতায় খান খান হয়ে যায় চারদিক। কয়েকটা রাতচড়া পাখি জানান দেয় তাদের অস্তিত্ব। একটা ছেঁড়া ছেঁড়া বাতাসের সাথে শুরু হয় ঘটনাটা। ঘটনাটা আজ থেকে ঠিক কতদিন আগে ঘটেছিল মনে নেই শুভ্রর। সেদিন অবশ্য ঘুমের ঘরে অচেতন ছিল ও। ঘুম ভেঙেছিল নরম এক স্পর্শে। কিছু কিছু স্পর্শ অত্যন্ত চেনা মনে হয়, ঠিক যতটা চেনা হয়তো মানুষটাও নয়। সেদিনের স্পর্শটা কপালে আলোড়ন তুলেছিল ওর। ঘুম ভেঙে প্রথমে কিছুটা অবাক হলেও স্পর্শটা চিনে ফেলেছিল শুভ্র। মনি বলে ডেকেও ফেলেছিল। আওয়াজের তোড়ে হাতটা ফিরিয়ে নিয়েছিল মানুষটা। অদৃশ্য ঠোঁটে আঙুল ছুঁয়ে সতর্ক করেছিল। শুভ্র দেখেছিল গরাদে দুহাত চেপে জানলার ওদিকে দাঁড়িয়ে রয়েছে কেউ। হাত দুটো ছাড়া তার শরীরের আর কিছুই দেখা যায় না। ও সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করেছিল, কে? জানলার ওদিক থেকে মাসিমণির কণ্ঠে কেউ বলেছিল, সে কি রে, আমাকে চিনতে পারছিস না? তুমি কি মনি? হ্যাঁ রে, মনি তো। হাত পা ভেঙে তো দিব্যি আছিস। সামান্য সন্দেহ হয়েছিল শুভ্রর। স্বপ্ন দেখছে না তো? মাসিমণি কি সত্যি এসেছে? না না, কিন্তু তা কি করে সম্ভব? তিনি তো... কিরে, চুপ করে গেলি যে বড়? মনিকে আর মনে পড়ে না বল? মনে পড়ে। আজ সারাদিন কেন জানি না তোমার কথাই মনে পড়ছিল। জানি,
মাসিমণির কণ্ঠস্বর হঠাৎ শান্ত হয়ে এসেছিল। সেই জন্যই তো এলাম। কিন্তু তুমি তো... কি, মরে গেছি তাই তো? হ্যাঁ। কোনো রকমে বলেছিল শুভ্র। আস্তে আস্তে উঠে বস দেখি। এই নে, হাতটা ধর। বলে হাত দুটো বাড়িয়েছিল মণি। শুভ্র দেখেছিল দুটো হাত কোনোই অবধি ঢুকে এসে ওর কাঁধ দুটোকে আঁকড়ে ধরেছে। ধীরে ধীরে পিঠের ওপর চাপ দিয়ে উঠে বসেছিল ও। তারপর জানলার পাশের দেয়ালে পিঠ রেখে ঠেস দিয়েছিল। ছোটবেলায় মাসিকে মণি বলেই ডাকত শুভ্র। মাসি নাকি খুব কসরত করে শিখিয়েছিল সম্বোধনটা। মণি দুটো হাত গড়াদে রেখে কথা শুরু করেছিল। আমাদের এই জগৎটা খুব একটা সহজ জায়গা নয় রে। কখন কি হবে, কোথায় কি ঘটবে, কে কি ফিরে পাবে, কোনোটাই ঠিক পূর্ব নির্ধারিত নয়। হিসেব কষে অঙ্ক করে সব উত্তর পাওয়াও যায় না। এই যে তুই তোর দুটো পা হারিয়েছিস, জীবনটাও যেতে যেতে কোনো রকমে সামলেছিস, এর তো একটা প্রতিঘাত রয়েছে নাকি? মনে রাখবি, এই জগতে আমরা যাই হারাই না কেন, সেগুলো ঠিক কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসবেই। হয়তো অন্য কোনোভাবে, অন্য কোনো রূপে। তুই পা হারিয়েছিস, তো সেই হারানোর ক্ষতটা জগৎ তোকে এভাবেই ফিরিয়ে দিতে চায়, যেখানে তুই তোর হারানো মানুষগুলোর সাথে আবার কথা বলতে পারিস, তাদের স্পর্শ করতে পারিস। সব সময় জানবি, পুরনো কিছু হারায় নতুন কিছুতে রূপান্তরিত হওয়ার জন্যই। গ্র্যাজুয়েশনে সেকেন্ড হয়েছিল মণি। দেখতেও চমৎকার ছিল। রাত দিন শুধু টিউশন পড়াতো। মাস্টার্সে ভর্তি হবার আগে আগেই ধরা পড়ে রোগটা, ব্রেইন ক্যান্সার। কথাগুলো কিছু কিছু বুঝতে পারছিল শুভ্র। মণি সত্যিই এসেছে, আর কথা অনুযায়ী এরকম অনেককেই ফিরে পেতে পারে শুভ্র। কিছুক্ষণ চুপ থেকে শুভ্র বলেছিল, কিন্তু আমার যেন এখনো বিশ্বাস হচ্ছে না। তুমি কি সত্যি মণি? হ্যাঁ রে, ঠিক যতটা তুই আমাকে চিনতিস ঠিক ততটাই। আসলে মানুষ কখনোই তার সবটুকু কাউকে দিতে পারে না। সে যতটুকু দেয় ঠিক ততটুকু নিয়েই সামনের মানুষটার মধ্যে বেঁচে থাকে। তাই আমার যতটা তোকে দিয়েছি ঠিক ততটাই ফিরে পাবি তুই। এরপর অনেকক্ষণ কথা হয়েছিল ওদের। শুভ্র বারবার অবাক হচ্ছিল তার এই অদ্ভুত ক্ষমতার সম্পর্কে জেনে। সে সবটা জেনে নিয়েছিল। মনির কথা অনুযায়ী শুভ্র যাদের ভালোবাসত তাদের সবাইকে নিয়ে আসতে পারবে। জানলার বাইরে এসে উপস্থিত হবে তারা। অদৃশ্য শরীরে হাত জোড়া বাড়িয়ে দেবে ওর দিকে। স্পর্শ বুঝে চিনে নিতে হবে শুভ্রকে। 12টার আগেই বন্ধ হয়ে যায় লাইটটা। ঘোষেদের নিয়ে সকালে কি যেন একটা বলছিল মা, কি যেন দেখেছে ওরা। মন দিয়ে শোনেনি শুভ্র। এখন কেন জানি না বাড়ির কাউকে ভালো লাগে না ওর। সবাই যেন করুণ দয়ার দৃষ্টিতে তাকায় ওর দিকে। সেই দৃষ্টিতে কষ্টটা যেন আরো কয়েক ধাপ বেড়ে যায়। শুভ্র জানে ডাক্তারবাবু যাই বলুক না কেন, আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না ও। আর এর একটাই মানে দাঁড়ায়, এখন বাড়ির বোঝাও। জীবনে আর কিছুই হওয়ার নেই ওর। কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? আচমকা ডাকে চিন্তার জাল ছিন্ন হয়ে যায় শুভ্রর। গলাটাও চিনতে অসুবিধে হয় না। ধীরে ধীরে জানলার দিকে পাশ ফেরেও। দুটো বলিষ্ঠ হাত ভেতরে ঢুকে এসেছে। চামড়া কোঁচকানো, হাতের শিরা উপশিরা এই কম আলোতেও দৃশ্যমান। বাম হাতে পরিচিত কালো স্ট্র্যাপ দেওয়া ঘড়ি। কেমন আছেন স্যার? ভালো, ভালো আছি। তোর খবর কি? ডাক্তার কি বলছে? হাত দুটো বাড়িয়ে দেন স্যার। সে হাতের ওপর ভর দিয়ে উঠে বসে শুভ্র। সেরকম কিছুই না, হচ্ছে হবে এইরকম আর কি।
জানলার গড়াতে ঠেস দেয় শুভ্র। বালিশের তলা থেকে কি একটা টেনে বের করে আনে। আচ্ছা, কোনো অ্যাসিস্টিভ ডিভাইস ব্যবহারের কথা বলেননি? হুইল চেয়ার? হ্যাঁ, হুইল চেয়ার। বাড়ির পরিস্থিতি জানেনই তো স্যার, তিথিরাই সব চলছে। বাবার দোকানটা তো আমার মতোই পঙ্গু। অ্যাসিস্টিভ ডিভাইস কেনার মতো সামর্থ্য কোথায়? আর কিনে ফেললেও আমাদের এই পুরনো আমলের বাড়িতে ওসব ব্যবহার করাও মুশকিল। মেঝে ঠিক নেই, দুহাত ছাড়া চৌকাঠ, বাথরুম থেকে শোয়ার ঘর কোনো কিছুই অ্যালাইন্ড নয়। পেছন থেকেই শুভ্রর মাথার ওপর হাত রাখেন স্যার, চুলগুলো এলোমেলো করে দেন। স্পর্শটা এখনো সেই একই। স্কুলে ফিজিক্স পড়াতেন, ভীষণ সহজ সরল মানুষ। শুভ্রকে সবার থেকে আলাদা চোখে দেখতেন, প্রচন্ড স্নেহ করতেন। শুভ্র যাকে বলে স্যার বলতে অন্ধ, কিন্তু এরকম একজন মানুষের শেষটা যে ওরকম হবে তা কেই বা জানত। স্যার, আমি কিন্তু আপনাকে অন্য কারণে ডেকেছি। জানি রে। জানেন? ওই একটা কারণ ছাড়া আর কেউই হয়তো মনে রাখে না আমায়। মানুষ তার জীবনে যত ভালো কাজই করুক না কেন, একটা খারাপ কাজই বলা ভালো, একটা খারাপ অ্যালিগেশনই যথেষ্ট তার বাকি কাজকে মুছে ফেলতে। যাকে তুই কি জানতে চাস বল? আমি ওই বাচ্চা মেয়েটাকে সত্যি সত্যি... না স্যার, আমি বিশ্বাস করি না আপনি... হঠাৎ প্রচন্ড শব্দে খুলে যায় দরজাটা। ক্ষিপ্র গতিতে ঘরে ঢুকে আসে ওরা, মা আর তিথি। কি শুরু করেছিস তুই? কার সাথে কথা বলছিলি? কি করে উঠে বসলি রে দাদা? হ্যাঁ, কি হয়েছে তোর? কি হলো বল, বল না রে। গালে মাথায় হাত বুলিয়ে দেয় তিথি, চোখ দুটো ভিজে ওঠে তার। শুভ্র কোনো উত্তর দেয় না। পাশে বালিশের তলায় জিনিসটা লুকিয়ে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। আজও স্যারকে বলা হলো না অকারণেই আত্মহত্যা করেছিলেন তিনি। মেয়েটা ইচ্ছে করে বিপদে ফেলেছিল তাকে। শুভ্র লক্ষ্য করে জ্যোৎস্নাটা ঘেঁটে দিয়েছে ওরা। এখন সেখানে শুধুই মিশকালো শূন্যতা। শোন না, দুটো মুড়ি দি, খেয়ে যা বাবা। বিস্কুট সহ চায়ের কাপটা এগিয়ে দিতে দিতে কথাটা বলে মা। তিথি মুখ তুলে তাকায়। বড্ড মায়া কাড়া ফ্যাকাশে লাগছে মুখটা। চোখের কোলে ঘুমহীন ক্লান্তির ছাপ। কি রে, তাকিয়ে রইলি যে? মুড়ি দেব? না, খেতে ইচ্ছে করছে না। টেনশন করে আর কি করবি বল? যা হওয়ার তা তো হবেই। আচমকায় ফুঁপিয়ে ওঠে মা। দূরে বাবা খাতায় কিসব হিসেব করছে। মায়ের ফপানে শুনে একবার চোখ তুলে তাকায়, তারপর নামিয়ে নেয়। এখন এসব রোজকার ব্যাপার। প্রথম এ ওকে সান্ত্বনা দিত, সব ঠিক হয়ে যাবে বলে চোখের জল মোছাতো। কিন্তু এখন আর সেসবের বালাই নেই। এখন শুধু দাঁতের দাঁত চেপে অন্তহীন অপেক্ষা। সামনে গন্তব্যহীন এক যাত্রা। কাল শুভ্রকে অনেক জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলেনি। তিথি একরকম সান্ত্বনার সুরে মাকে বলেছে কোনো রকমে হয়তো কষ্টের সৃষ্টি উঠে বসেছে, কিন্তু তিথি মনে মনে জানে ব্যাপারটা অতটাও সহজ নয়। তাছাড়া শুভ্রর চোখ মুখেও আজকাল অন্য কিছু চলে। চায় বিস্কুট ডুবিয়ে খেতে থাকে তিথি। মা শাড়ির আঁচলে চোখ মুছে বলে, কি ঠিক করলে? কাকে দেখাবি? দেখি দৈপায়নের সঙ্গে কথা বলি, ওর জানাশোনা কোনো সাইকিয়াট্রিস্ট আছেন কি না। চায় চুমুক দেয় তিথি। যা করার তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, তুমি একটা কাজ করো তো, তুমি না আজ থেকে আবার দাদার ঘরে ঘুমানো শুরু করো। ঘুমোতে কি চাই না? একে ঘর ছোট, আসবাবে ঠাসা, কষ্ট হবে জানি, সে হোক, কিন্তু তোর দাদা কি সেটা দেবে? দেখো, দাদার কথায় অত পাত্তা দিয়ে লাভ নেই। এখন একটু বেশি বেশি করে খেয়াল রাখতে হবে।
সেটাও তো হবে না। একটু বেশি কিছু করতে গেলেই তো চোখে এমন একটা ভাব ফোটায় যেন আমাদের এই ব্যতিব্যস্ততা ওর সহ্যই হচ্ছে না। ওটা কোনো ব্যাপার না মা, আসলে ও চাইছে না যে আমরা ওকে নিয়ে ব্যস্ত হয়ে থাকি। আফটার অল ও চিরকালই প্রচণ্ড সেন্সিটিভ মা। কেন, তোমার মেঘলার কথা মনে নেই? নেই আবার? আমার ছেলেকে বলে কিনা ওর যোগ্য নয়, তা নিজে কি করলি? ছি! তাও দাদার কত দরদ। আমাকে এসে বলল, জানিস তিথি, মৃত মেঘলার মুখটা না কেমন মায়ের মতো লাগছিল। আবার ফুঁপিয়ে ওঠে মা। আমি কিছুই বুঝতে পারছি না রে, তোর আর দুই পায়নের কি হবে, আর আর তোর দাদারই বা কি হবে? যাকে, তুমি এ নিয়ে আর বেশি ভেবো না, নিশ্চয়ই কিছু একটা উপায় বের হবে। হাত ঘড়ির দিকে তাকায় তিথি। 6:20 ট্রেন আসতে এখনো মিনিট 20 বাকি। হেঁটে স্টেশন যেতে মিনিট 10 লাগবে। না, আর দেরি করা ঠিক হবে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তিথি। বেসিনে হাত ধুয়ে ব্যাগটা তুলে নেয়। মা, টিফিনটা দিয়েছো? তিথি বাবার দিকে তাকায়। এখনো হিসেবে মগ্ন। কি বিশাল যে বই বিক্রি হয় তা বাবাই জানে। সব সময় হিসেব আর হিসেব। বাবা আসছি, মা এলাম। দরজায় পৌঁছেই অবাক হয় তিথি। সুধা অর্থাৎ দৈপায়নের মা আসছে। প্রায় 10 বছর হলো ওরা তিথিদের নিচতলার ভাড়াটে। ওইখানে দৈপায়নের সাথে তিথির প্রথম আলাপ। সিঁড়ি দিয়ে শরীরটা দুলে দুলে ওপরে উঠছে। চোখাচোখি হতেই মুচকি হাসেন সুধা। তিথি চোখ নামিয়ে মৃদু গলায় বলে, ও কেমন আছেন কাকিমা? কাকিমা? তোমাকে না বলেছি মা বলে ডাকবে? ঠিক আছে কাকিমা, সরি, না না মানে মা। বলে ভেতরের দিকে তাকায় তিথি। মা, কাকিমা এসেছেন। এই, আবার কাকিমা? একটু সময় লাগবে। আচ্ছা, এখন আমি আসি, না হলে আবার ট্রেনটা মিস করব। ঠিক আছে, সাবধানে যাও। সিঁড়ি দিয়ে মুহূর্তে অদৃশ্য হয় তিথি। সুধা ভেতরে ঢুকে আসে। তিথির মা অর্থাৎ অনামিকা এগিয়ে যায়। কেমন আছেন? বিয়ে বাড়ি কেমন কাটলো? ভালোই। সুধা গলা তুলে বলে, দাদা কেমন আছেন? এই কেটে যাচ্ছে। তবে একটা কথা বলতেই হচ্ছে, আপনার ছেলেটি কিন্তু বড্ড বেয়াদব। মানে কেন? কি করেছে আবার? আর বলবেন না, আপনি আর দাদা তো 1 সপ্তাহ হলো নেই। আমি ভাবলাম ওই কদিন দৈপায়ন আমাদের বাড়িতে খেয়ে নেবে, কিন্তু ছেলে শুনলে তো কোনোভাবেই আসবে না। আমি তো রেগে মেগে বলেই ফেললাম, তুমি কি এখনও নিজেকে ভাড়াটে মনে করো নাকি? 2 দিন বাদে জামাই হবে, তখন কি হবে? তখন তো আমাদেরকেই দেখতে হবে। তা ছেলে কি বলে শুনবেন? বলে কি না ওপরে যেতে ওর লজ্জা করে। ভাবুন একবার। অনেক দিন পর হেসে ওঠে অনামিকা। গালে টান টান হয়ে বসে থাকা শুকনো জলের দাগ মুহূর্তে চুরমার হয়ে যায়। চেয়ারে মুখোমুখি বসে কথা শুরু হয়। আচ্ছা, শুভ্র এখন কেমন আছে? হঠাৎ সম্বিত ফেরে অনামিকার। একটু আগের হাসিটা বুকের ভেতর পিন ফোঁটায়। এই পরিস্থিতিতেও হাসি এলো কি করে? খুব একটা ভালো না। কেন, কি হলো আবার? যাওয়ার সময় তো ভালোই দেখে গিয়েছিলাম। জানি না, রাতে কার সাথে যেন কথা বলে। মানে মাথা খারাপ হলো নাকি? জানি না। আচ্ছা, ডাক্তার কি বলছে? এখনো দেখানো হয়নি, গতকালই তো ধরলাম। ও, আর আমি আসলে অন্য একটা কারণে এসেছিলাম। কি কারণে? আসলে এই পরিস্থিতিতে ব্যাপারটা বলা ঠিক হবে কিনা জানি না, তবু বলছি। মানে তিথি আর দৈপায়নের বিয়ের ব্যাপারে কিছু কি ভেবেছেন? মানে ওর বাবা একটু তাড়া দিচ্ছে।
আসলে কথা ছিল তো, বিয়ের পর আমরা চলে যাব। কলকাতায় একটা ফ্ল্যাটও কিনেছে দৈপায়ন। ওর বাবার চাকরিও এই মাসে শেষ। দৈপায়নও বদলির অ্যাপ্লাই করে দিয়েছে। তাই ভাবছিলাম। কিছুক্ষণ বিহ্বল চোখে চেয়ে থাকে অনামিকা। প্রবীরের চোখও ভাবলেশহীন। যে প্রশ্নটা সারাদিন ওদের কুড়ে কুড়ে খায়, এখন সেটাই যেন অদৃশ্য অবয়ব রূপে হাজির হয়েছে। তিথি চলে গেলে ওদের কি হবে? ইচ্ছে ছিল তিথির বিয়ে হয়ে গেলে ঘরটা মেরামত করে নিচে কতগুলো রুম বাড়িয়ে ভাড়া দেওয়া হবে। উপরের তলাটা তো আছেই, কিন্তু এখন তা কি করে সম্ভব? যে আশ্রয়ের ওপর নির্ভর করে এইসব স্বপ্ন বোনা হয়েছিল, সেটাই তো এখন নিষ্ফল। ছাদ ফুটো হলে ঘরের কি কোনো মূল্য থাকে? এত চাপের মধ্যে ভাবা হয়নি, দিন কয়েকের মধ্যেই জানাতে পারবো। সত্যি তো, এত সবের মাঝে তিথির জীবনটা কেন নষ্ট হবে? আর শুধু তো তিথি নয়, আপনারাও এসবে জড়িত। দেখছি, দিন কয়েক সময় দিন। খারাপ ভাববেন না দাদা, আত্মীয়ের পাশে তো আত্মীয়ই দাঁড়াবে, তাই খোলা মনেই বললাম। আপনারা চাইলে দুই পরিবার বসেই সিদ্ধান্ত নেওয়া যাবে। দেখুন, এটা তো শুধু আমাদের ব্যাপার না, ওরাও এতে জড়িত। সুধা চলে গেলে আবার কেঁদে ওঠে অনামিকা। প্রবীর এগিয়ে এসে কাঁধে হাত দেয়। কি হবে এবার? বইয়ের দোকান ছেড়ে অন্য কোনো ব্যবসা শুরু করবে কি? বই ছাড়া তো কিছুই চেনো না, নাকি বিক্রি করে দেবে দোকানটা? ঠিক এই সময় দরজায় আরো একটা ছায়া এসে দাঁড়ায়। পরিচিত গলায় জিজ্ঞাসা, দাদা, দাদা আছিস? বলছি, তিথি বলেছিল কিছু? এত ঘন কুয়াশা আগে দেখেনি শুভ্র। সাদা ফ্যাটফেটে ধোঁয়া ধোঁয়া, আবছা একটা গন্ধও রয়েছে, যেন গন্ধটা বুনো। এরকম গন্ধ ঠিক কবে যেন পেয়েছিল? উত্তরবঙ্গে কি? ধীরে ধীরে কুয়াশা সরে যেতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে পাশের আদিমতম অরণ্যের প্রাচীনতম মহিরুহগুলো নজরে আসে। গাছগুলো এতটাই বড় যে তাদের মাথা দেখা যাচ্ছে না। ছোটবেলার কুলপি আইসক্রিমের মাথায় জমে থাকা ক্রিমের মতো কিছুতে হারিয়েছে যেন। শুভ্র বুঝল ওগুলো মেঘ, জমাট ক্রিমের মতো মেঘ। বৃষ্টি হবে নাকি? আর হলেই বা কি ঝরে পড়বে। উপর থেকে চোখ নামিয়ে সামনে তাকায় শুভ্র। যে জায়গাটায় ও বসে আছে তার হাত দশেক দূর থেকেই গাছগুলোর শুরু। ওকে ঘিরে বৃত্তাকারে সজ্জিত তারা। গাছগুলোর পেছনে আরো ঘন জঙ্গল। গাছে গাছে ঠেস লেগে অদ্ভুত এক অন্ধকার জন্ম নিয়েছে। জায়গাটা অদ্ভুত রকম নিস্তব্ধ। শুভ্র সন্দিগ্ধ চোখে তাকায়। কোনো সন্দেহ নেই, বছর 5 আগে কোম্পানির ইনসেন্টিভে উত্তরবঙ্গে ফ্যামিলি ট্যুরের অফার পেয়েছিল। বাবা, মা, তিথি সহ ওরা 4 জনে এসেছিল। এক রোদ মাখা দুপুরে জিপ ভাড়া করে জঙ্গল সাফারিতে বেরিয়েছিল। সেখানে এরকম একটা জায়গা দেখা। হঠাৎ শুভ্রর মনে হয় গাছগুলো যেন ওকে দেখছে, ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। প্রত্যেকের মুখে অদ্ভুত এক হাসি। ঝটপট উঠে দাঁড়ানোর চেষ্টা করে ও, ব্যর্থ হয়। নিচে তাকাতে দেখে কোমর থেকে নিচের অংশটা নেই, বাদামি পাতার দুর্ভেদ্যতার আড়ালে অদৃশ্য হয়েছে। ও এখন একজন অসম্পূর্ণ মানুষ। শুভ্রর কান্না পায়। মা কোথায়? বাবা কোথায়? তিথি বা গেল কোন দিকে? এতটা একা তো তার কোনোদিন লাগেনি। আচমকা একটা ঋণ ঋণের শব্দ কানে আসতেই সম্বিত ফেরে শুভ্রর। অনেকগুলো যান্ত্রিক চাকা যেন এগিয়ে আসছে। জঙ্গলের দুর্ভেদ্য ফাঁক দিয়ে সূচের মতো তাদের চলাচল। শুভ্র চোখ ঘোরাতে থাকে। শব্দগুলো নির্দিষ্ট নয়, বরং ছড়ানো ছিটানো। আরো কয়েক মুহূর্ত অপেক্ষার পর 3-3টে হুইল চেয়ার এসে থমকে দাঁড়ায়। শুভ্র দেখে প্রতিটা হুইল চেয়ার থেকে এক জোড়া করে পা ঝুলে রয়েছে।
পাগুলো কোমর থেকে কাটা। প্রতিটা পায়ের পরনে ভিন্ন ভিন্ন পোশাক, তাদের গড়নও আলাদা আলাদা। ডান দিকের পাজোড়া আকারে ছোট, পরনে হাফ প্যান্ট। এরকমই একটা প্যান্ট পরে স্কুলে যেত শুভ্র। তারপরের পাজোড়া কিশোরের, নির্মেদ, তেজি আর টানটান। পরনে নীল রঙের জিন্স। সবশেষের পাজোড়া ভয়ের, ক্লান্ত, বিষণ্ণ আর ভঙ্গুর। ঘষ্টে ঘষ্টে ওই হুইল চেয়ারটার দিকে এগিয়ে যায় শুভ্র। হাতলের ওপর চাপ দিয়ে শরীরটা ঘুরিয়ে পাগুলোর ওপর বসে পড়ে ও। এখন সম্পূর্ণ মানুষ সে। কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? পরিচিত এক কণ্ঠস্বরে ঘুমটা ভেঙে যায় শুভ্রর। এই নিয়ে টানা 3 দিন হলো স্বপ্নটা দেখছে। এর কোনো মানে আছে কি, নাকি সবটা কেবলই অবচেতন মনের ব্যাখ্যাহীন কারসাজি? পাশ ফিরে জানলার দিকে তাকায় শুভ্র। হাত দুটো ঢুকে এসেছে। সেই পরিচিত বাইসেপস, স্মার্ট ওয়াচ, কড়া পড়া আঙুল। সুবীর এসেছে। আজ সারাদিন ওর কথাই ভেবেছে শুভ্র। এই কিরে, তুই ঠিক আছিস তো? শুভ্র হাত দুটো বাড়িয়ে দেয়। হ্যাঁ, ওই আর কি, না থাকার মতো। হাত দুটো ধরে জানলায় ঠেস দিয়ে উঠে বসে শুভ্র। কেমন আছিস তুই? ভালো। তোর খবর বল। পা ফা ভেঙে ভেঙে তো একাকার। বসে বসে ভালোই খাচ্ছিস তো। বসে বসেই। শুভ্রর গলার স্বর আরো কমে আসে। সুবীরটা চিরকালই এরকম, সবেতেই ঠাট্টা। সহকর্মীদের মধ্যে ওই সবচেয়ে ঘনিষ্ঠ ছিল শুভ্রর। আসলে সুবীরের ব্যাপারটাও শুভ্রর মতোই, তবে দোষটা ছিল সুবীরের। অন্যমনস্কভাবে ড্রাইভ করতে করতে যাত্রী বোঝাই বাসটাকে খেয়াল করেনি। অনস্পট ডেট। এই, তোর গলাটা যেন কেমন কেমন লাগছে। বলছি, আগের দিন তো বেশ চনমনে ছিলি। ওই ঠান্ডা লেগেছে রে, তার উপর রাত দিন জানলা খোলা রাখি। সেই বল, তোকে এরকম ভালো লাগে না। শুভ্রর কাঁধে হাত রাখে সুবীর। সেই একই স্পর্শ। একসাথে কি করেনি ওরা? প্যাকেটের পর প্যাকেট সিগারেট খাওয়া, সারাদিন অফিসের ছাদে বসে মদ খাওয়া, একসাথে বসের কাছে ঝাড় শোনা, আর সবচেয়ে মূল্যবান, নিজেদের সমস্যায় একে অপরের পাশে থাকা। কোনো সমস্যা থাকলে আমায় বলতে পারিস। এমনিতেই তো তুই মুখ চোরা, পেটে কিল না মারলে তো মুখ দিয়ে টু শব্দ অব্দি বের করবি না। আচমকাই কাঁধের হাতটাকে আঁকড়ে ধরে শুভ্র। আমি ভালো নেই রে সুবীর, একদম ভালো নেই। ওহ, এই ব্যাপার, তাই এত পরিবর্তন। তো কি নিয়ে সমস্যা হচ্ছে তোর? বাড়ির লোক সাফার করছে, তোর জীবনে আর কিচ্ছু হবে না, তিথি রোজগার করছে, কি এইসবই তো? এই অপরাধ বোধেই ভুগছিস তো? বেশি ভাবিস না, এতে তোর কোনো দোষ নেই। জানবি, এরকম অনেক কিছুই আমাদের হাতের মধ্যে নেই। কোথা থেকে যে কি হবে কেউই বলতে পারে না। এখন যে পরিস্থিতিটা উপস্থিত, বরং সেটাকেই সামলে তুলতে হবে, বুঝেছিস? আচ্ছা সুবীর, তুই আমার জায়গায় থাকলে কি করতিস? অপ্রত্যাশিত প্রশ্নে থমকে যায় সুবীর। শুভ্রর কাঁধ থেকে হাত দুটো তুলে নেয়। আমি কি করতাম? কয়েকবার বিড়বিড় করতে থাকে। সুবীরের মৃত্যুর কয়েকদিন পর ওর বাড়িতে গিয়েছিল শুভ্র। প্রবল শোকের পরিবেশ। সুবীরের মা ঘন্টায় ঘন্টায় মূর্ছা যাচ্ছেন। বাবা পাথরের মতো স্থির। বাড়ির কোথাও কোনো শব্দ নেই, যেন বাসটা সুবীরকে নয়, ওর গোটা বাড়িটাকেই পিষে দিয়ে গেছে। সেই দৃশ্য ভোলার নয়। আবার অনেক দিন পর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কি মনে হতে একবার ঢুকেছিল শুভ্র, আর অবাক হয়ে দেখেছিল পিষে যাওয়া বাড়িটার বর্তমান অবস্থা। কোনো শোক নেই, কোনো দুঃখ নেই। সুবীরের বাবা মা বেশ হাসিমুখে কথা বলছেন। শুভ্রর মনে হয়েছিল শোক, দুঃখ, তাপ সবটাই সাময়িক। সময়ের মতো নিষ্ঠুর স্রোত এসে চিরকালই সব কিছু মুছে দিয়ে যায়। তার কাছে সবাই কাবু।
আমি কি করতাম সেটা বড় কথা নয়, বরং তুই কি করবি সেটাই আসল। তোর দিনুদার কথা মনে নেই? উই অল গট আ ডিফারেন্ট কোয়েশ্চেন পেপার। তাই ভালোর জন্য বলছি, নিজের পেপারটা সলভ কর। অন্য কে কি করতো সেটা দেখার দরকার নেই। তুই কি অন্য কেউ? অবভিয়াসলি। দেখ, আমরা একে অপরের ক্লোজ হতে পারি, মানসিক অবস্থার বুঝদার হতে পারি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা তো কমপ্লিটলি ডিফারেন্ট হিউম্যান বিইং, তাই নয় কি? তুই কিন্তু প্রশ্নটা এড়িয়ে গেলি। আমি কিন্তু একবারও বলিনি তুই যা করতিস আমিও তাই করব। ফের চুপ করে যায় সুবীর। ছেলেটা নাছোড় বান্দা, একটা মনমাফিক উত্তর না পেলে কোনোভাবেই ছাড়বে না। মনমাফিক না, যা শুনতে চায় সেই উত্তর ছাড়া। অ্যাক্সিডেন্টের অনেক দিন পর একবার তোর বাড়িতে গেছিলাম জানিস। মাসিমা মেসোমশাইয়ের সাথে কথা বলেছিলাম, একটা ব্যাপার বুঝেছিলাম। তোকে খোয়ানোর দুঃখ ওদের থাকলেও ওরা কিন্তু ব্যাপারটাকে বেশ মানিয়ে নিয়েছে। চ্যাপ্টার ক্লোজ। আর আমার ব্যাপারটা ভেবে দেখ, না পারবে ফেলতে আর না পারবে রাখতে। আচ্ছা, তুই কি করতে চাস বলতো? তোর কথাবার্তা কেমন যেন অগোছালো লাগছে। কিরে, কিছু তো বল। কিছু না রে, শুধুই বেঁচে থাকাটা বড্ড অর্থহীন মনে হচ্ছে। মানে? কিছু না, তুই এবার আয়। যা বাবা, কি হলো? শুভ্র আর কিছু বলে না। প্রথম থেকে জানতো সুবীর কোনো উত্তর দিতে পারবে না। ছেলেটা চিরকাল ওর পাশেই হেঁটেছে, ওকে কোনোদিন লক্ষ্য করেনি। এই মুহূর্তে শুভ্র যেটা শুনতে চাইছিল সেটা শুনলে হয়তো ও বেঁচে যেত, আর বোকা সুবীর সেটাই এড়িয়ে গেল। এই শুভ্র, আরে কি হলো? দেখ, এবার কিন্তু খারাপ হচ্ছে। একটা কথা শুনে রাখ, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিস না। কিরে, শুনছিস আমার কথা? প্রবীরের আকুতি আর শুভ্রকে স্পর্শ করে না। কিছু কিছু স্পর্শ মাঝে মাঝে বেশ অচেনা হয়ে ওঠে, তাদের আর নিজস্বতা বলে কিছু থাকে না। শুভ্র বালিশের তলায় জিনিসটা লুকিয়ে ফেলে, আর স্বপ্নের মতোই শরীরটাকে ঘষটে বিছানার উপর ছুঁড়ে দেয়। বুঝতেও পারে না তার এই নৈশ অভিযানের সাক্ষী হয়ে দরজায় এতক্ষণ দাঁড়িয়েছিল একজন। হ্যাঁ, সাইকিয়াট্রিস্টের নির্দেশ এরকমই ছিল, রোগীকে তার অগোচরে লক্ষ্য রাখা। প্রচন্ড উত্তেজনা নিয়ে দরজা থেকে সরে আসে সে। এক্ষুনি একটা ফোন করা দরকার। নিজের ঘরের দিকে রওনা দেয় তিথি। তোর কি মনে হয় বলতো, ব্যাপারটা আমি পারবো? দেখ, না পেরে তো আর উপায় নেই। শুভ্র এখন জাস্ট এই যে রয়েছে, তাতে যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে। ডক্টরের কথা তো শুনলি। তিথি কিছু বলে না, দুহাতে কপালের দুদিক চেপে ধরে সামনের দিকে ঝুঁকে আসে। অনেকটা সময় পরে বলে, তোর মনে হয় এই পদ্ধতিতে কোনো কাজ হবে? দ্বৈপায়ন তিথির কাঁধে হাত রাখে, তারপর ওর দিকে ঘুরে বলে, দেখ, ডক্টর পাল যখন বিশ্বাস করছেন তখন আমাদের বিশ্বাস করতে দোষ কোথায়? না, যদি কোনো গন্ডগোল হয়? হবে না, আর হলেও পরের ভাবনা পরে। আসলে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে রে। টেনশন করিস না, ক্যালকুলেটিভলি এগোলে কোনো গন্ডগোলই হবে না। করুণ চোখে দ্বৈপায়নের দিকে তাকায় তিথি। চোখের দৃষ্টি টলমল করছে। এই চোখের সামনে বরাবরই ভীতু সে। তিথি সোজা হয়ে সামনের প্ল্যাটফর্মের দিকে তাকায়। কাল রাতে রুমে ফিরে প্রথমেই দ্বৈপায়নকে পুরো ব্যাপারটা বলেছিল সে। দ্বৈপায়ন প্রত্যুত্তরে বলেছিল কালই একবার সাইকিয়াট্রিস্ট ডক্টর পালের সঙ্গে সরাসরি কথা বলবে। দাদার ডিলিউশন সম্পর্কে ডক্টর পাল মারফত সবই জানত ওরা। সেই শুরুর দিন থেকে আজ অব্দি যা যা ঘটেছে সবই শুভ্র খুলে বলেছিল। তিথির ওপর দায়িত্ব ছিল শুভ্রকে নজরে নজরে রাখা, বিশেষ করে রাতের সময়।
সেই মতো দিন চারেক শুভ্রকে দরজার আড়াল থেকে নজরও রেখেছিল, কিন্তু তেমন কিছুই ঘটেনি। তিথি সহ সবাই ভেবেছিল শুভ্র সুস্থ হয়ে উঠছে, কিন্তু গত রাতে তিথি যা দেখেছে তাকে মোটেই আর সুস্থতার পর্যায়ে ফেলা যায় না। আজ বিকেলে ডক্টর পালের অ্যাপয়েন্টমেন্ট করেছিল দ্বৈপায়ন, সেই মতো গিয়েছিল ওরা। ডক্টর পাল সব শুনে অদ্ভুত এক উপায় বাতলেছেন। ব্যাপারটা যতটা না উদ্ভট, ঠিক ততটাই কঠিন। আমাকে একটু সময় দিতে হবে। আসলে ব্যাপারটা না মাথার মধ্যে একটু ঠিক করে গোছ করা দরকার। নে না সময়, তবে বেশি লেট করা যাবে না। দরকার হলে কদিন ছুটি নিয়ে নে। ভাবছি রিজাইন করে দেব। কেন? কাকিমা সেদিন ওপরে এসেছিল জানিস, আমাদের বিয়ের কথা বলতে। হ্যাঁ, কাকু তো সময় চেয়েছেন। সামনের সপ্তাহের মধ্যেই ওরা বসবে ঠিক করেছে। সে বসুক না। আচ্ছা দ্বৈপায়ন, আমার ফ্যামিলির কি হবে বলতো? না মানে এতদিন তো আমার আয়ের ওপরই ভরসা করে চলছিল সব, আর এরপর যদি দাদার একটা ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কি হবে বলতো? তিথির হাতের ওপর হাত রাখে দ্বৈপায়ন, তারপর বলে, দেখ, যতদিন না দাদা পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন তুই এ বাড়িতেই থাকবি, চাকরিটাও কন্টিনিউ করবি, বিয়ে হয়ে গেলেও। দ্বৈপায়নের দিকে তাকায় তিথি। কিন্তু কাকু কাকিমা কি ভাববেন? কিছুই ভাববে না। আমার বাবা মাকে আমি তোর থেকে একটু বেশিই চিনি। কিছুক্ষণ দুজনেই চুপ করে বসে থাকে। ট্রেন আসতে এখনো মিনিট 20 বাকি। তিথিকে ট্রেনে তুলে দিয়ে অফিসে ফিরে যাবে দ্বৈপায়ন। আজ তার নাইট ডিউটি। জানিস দাদা না ছোটবেলা থেকে সবচেয়ে বেশি ভালোবাসতো আমাকে। সেই দিনগুলো না এখনো ঝকঝক করে চোখের সামনে। তখন অনেকটাই ছোট আমি, অর্ধেক কথা বোঝাই যায় না। স্কুল থেকে ফিরেই নাকি ও আমাকে নিয়ে পড়তো, অনর্গল বক বক করে যেত আমার সঙ্গে। ওর ছোটবেলার সব খেলনা নাকি আমি এক এক করে ভেঙেছি। একটা বয়স অবধি তো ওর ছোট হওয়া জামা প্যান্টগুলোই পরতাম আমি। এগুলো সব মায়ের কাছে শুনেছি। হ্যাঁ, তারপর আরেক দিন জানিস, তখন একটু বড় হয়েছি, এই ধর ক্লাস 8 কি 9, একদিন স্কুল থেকে ফেরার পথে কয়েকটা ছেলে অসভ্যতা করেছিল। সেটা শুনে ওর যে কি দৌড়াদৌড়ি তুই ভাবতে পারবি না। ছেলেগুলোকে এমনভাবে শাসিয়েছিল যে তারা চোখ তুলে তাকাতেও ভয় পেত। দোল, দুর্গাপুজো, রথ সব তো ওই চিনিয়েছে আমায়। আর এখন দেখ, বড্ড কষ্ট হয় জানিস। একদিন কি হয়েছে জানিস, আসলে আগে যখন দাদুর চিঠি আসতো বরাবরই ও চিঠিটা নিয়ে দাদুর কাছে চলে যেত, তারপর অনুমতি নিয়ে খুলে ফেলতো। আসলে তখন তো নতুন চিঠি খোলার একরকম মজা ছিল না। একদিন আমি খুব কান্নাকাটি করলাম, মাকে বললাম আমিও চিঠি খুলবো। মা বলেছিল ঠিক আছে, তো দাদাকে বলবো। তখন আমাদের বয়স আর কত হবে, দাদার হয়তো 9 আর আমার ধর 5। এর 2 দিন পরে একদিন সকালে ঘুম থেকে উঠেছি, দেখি দাদা এক তাড়া চিঠি এনে বলছে নে খুলে ফেল, দাদুর পারমিশন নেওয়া আছে। ভাব, সেই ঘুম ভাঙা চোখে আমি ওর মুখে যে মুগ্ধতা দেখেছিলাম তা যেন আজও চোখ বন্ধ করলেই দেখতে পাই। আর এখন দেখ, ধারে কাছে ঘেঁষতেই দেয় না। মাকে ওর কাছে ঘুমোতে বলেছিলাম, 2-3 দিন দিল, তারপর আবার জেকে সেই। আসলে মুখে কিছু না বললেও আচরণে বুঝিয়ে দিল যে মায়ের থাকাটা ও মোটেই পছন্দ করছে না। বেশি ভাবিস না। কাঁধের হাতটাকে শক্ত করে নেয় দ্বৈপায়ন। তিথি আগের মতোই বলে, কালোকে ওরকম ভাবে দেখে আমার ভেতরে যে কি হচ্ছিল কি বলবো তোকে। হঠাৎ দ্বৈপায়ন বলে, আচ্ছা, কাল কার সাথে কথা বলছিল শুভ্র? সুবীর দা, দাদার এক সময়ের কলিগ, একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আর হাতের ওই জিনিসটা? ওর একটা ড্রয়ার আছে, তাতেই সব কিছু থাকতো। আসলে ভুলটা আমাদেরই জানিস।
ওটা ওখান থেকে আমাদের সরিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু কিন্তু ড্রয়ারটা তোর পায়ের দিকে রাখা, ও না উঠে ওই অবধি পৌঁছলো কি করে বলতো? কালকেও তো উঠে বসেছিল, ডক্টর পাল তো বললেন জেদ। শুধুই জেদ? তুই শিওর জানলার বাইরে কেউ ছিল না? কি বলছিস তুই? কে থাকবে? তুইও কি? আরে না না, সেটা না। সাইকিয়াট্রিস্টের কথা অনুযায়ী শুভ্র এমন একটা ফেজে চলে গেছে যেখানে ওর ডিলিউশনটা বেশ সলিড একটা ধারণার জন্ম নিয়েছে। আমি ভাবছি ব্যাপারটা এসবের বাইরে কিছু কিনা। কি যাতা বকছিস? তোর মতো একটা রেশনাল মানুষ এসব যদি বলে তাহলে তো সবার ওপর থেকে বিশ্বাসটাই উবে যায় না? কথাটা তো ওখানেই, বিশ্বাসের। তোর দাদাও কিন্তু প্রচণ্ড রেশনাল ছিল। হ্যাঁ ছিল, কিন্তু এখন আর নয়। কে বলতে পারে, হয়তো এখনো, কিন্তু অন্যভাবে, আই মিন অন্য রকম ভাবে। ট্রেন আসার ঘোষণা শোনা যায়। সে শব্দের জেরে দ্বৈপায়ন যেন একটা ঘোর থেকে বেরিয়ে আসে, বলে, ছাড় এসব। ডক্টর পাল যেভাবে বলল ওভাবেই এখন এগোতে হবে। তুই সময় নে, ব্যাপারটা নিয়ে ভাব। দুজনেই উঠে দাঁড়ায়। ইতিমধ্যে প্ল্যাটফর্ম মানুষজনে ভরে উঠেছে। সবার মধ্যে বাড়ি ফেরার তারা। দ্বৈপায়ন বলে, টেনশন করিস না, আমার কেন জানি না মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। তিথি অবাক চোখে তাকায়। দ্বৈপায়ন ভুরু তুলে জিজ্ঞেস করে, কি হলো? তিথি দ্বৈপায়নের হাত দুটো জড়িয়ে ধরে। সত্যি তো? তুই কিন্তু প্রপোজ করার সময়ও এটাই বলেছিলি, মনে পড়ে? দ্বৈপায়ন পাল্টা হাত রেখে বলে, হ্যাঁ, বিশ্বাস কর। তিথি দেখে দ্বৈপায়নের চোখ দুটো আধ বোঝা, ঠিক সেই দিনটার মতো। চোখ দুটো নির্জীব, পলক পড়ছে না। মাথার স্নায়ুগুলো অবশ, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, ঠিক যেন অন্ধকার একটা ঘর। হাত দুটো অসাড়, কতগুলো শব্দ গুম গুম করে ছুটে আসছে। কিছুক্ষণ থাকছে, তারপর সব নিস্তব্ধ। চোখের সামনে অজস্র দৃশ্যের জট। তাদের কোনোটা স্থির, আবার কোনোটা বিদ্যুতের মতো ঝলমলে, বিভ্রম। মৃত্যু কি ঠান্ডা একটা অনুভূতি, নাকি কালো কর্কশ তীক্ষ্ণ কোনো অভিঘাত? শুভ্রর চিন্তাভাবনা সব গুলিয়ে যাচ্ছে। হাত পা বসে থাকলেও মাথা কাজ করছে না। শরীরটা বেশ হালকা লাগছে। গত 3 দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে। মনে মনে 1000 বার চিন্তা করেছে, কাজটা ঠিক হচ্ছে তো? আর কোনো উপায় আছে কি? যদি অন্য কোনো ভাবে? না, কোনোবারই কোনো আলোময় পথ নজরে আসেনি। চতুর্দিকে এঁকে মেঁকে চলা পথগুলো যেন একটা দিকে নির্দেশ দিচ্ছে, মৃত্যু, সরে যাওয়া। শুভ্র জানে মৃত্যু কোনো সুলভ বস্তু নয়। মৃত্যুর চিন্তা মনে অনেক আমোদের জন্ম দিলেও ব্যাপারটা যে কতটা ভয়ঙ্কর তা কাউকে বলে বোঝানো যায় না। তাই সে নিজেকে তিলে তিলে তৈরি করেছে এই মুহূর্তটার জন্য। এই সময় তার ঝিমিয়ে পড়া চলবে না। আকাশটা মেঘলা আজ। চাঁদটা হ্যারিকেনের কালিমাখা ফানুষের মতো অনুজ্জ্বল। চরাচর ভেসে যাচ্ছে নীলচে এক জ্যোৎস্নায়। সনসন করে বাতাস বইছে। দূরে একটা কুকুর গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। শুভ্র বিছানায় বসে জানলার চাতালের ওপর মাথা রেখেছে। কদিন হলো নিজে থেকেই উঠে বসতে পারছে ও। এখন কি ভরহীন লাগছে শরীরটা। হৃৎপিণ্ডের নড়াচড়াও যেন স্থির। বাতাসে ওর অনেক দিনের না কাটা চুলগুলো উড়ছে। শুভ্রর মনে হয় ওর জ্বর আসবে। ছোটবেলায় জ্বর এলেই মায়ের কাছে চুপটি করে বসে হাতের ওপর গাল ঠেকাতো। মায়েরা চিরকালই ম্যাজিশিয়ান হন। না হলে সন্তানের না বলা কথাগুলো কোন ক্ষমতায় সবসময় টের পাওয়া যায়। শুভ্রর মাও টের পেয়েছে চিরকাল। ছেলে কাছে ঘেঁষে বসলেই কোন জাদু বলে যে হৃদয়ের গহীনে আটকে থাকা কথাগুলো বুঝতে পারত, তা শুভ্র কোনোদিনও আবিষ্কার করতে পারেনি। তবে আজ কেন টের পায়নি মা?
আজ কেন এই বৃহত্তর সিদ্ধান্তের কথা তার হৃদয় অবধি পৌঁছায়নি? নাকি অনেক দিন হলো শুভ্রই আর মায়ের হাতে গাল ঠেকায় না? মাথা তুলে ঘোষেদের বাড়িটার দিকে তাকায় শুভ্র। আলোটা জ্বলছে, সোজা এসে ওর জানলার ওপর পড়েছে। মাথাটা নামিয়ে নেয় ও। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সামান্য ঘোর লাগে শুভ্রর। তিথি, বাবা, মা এদের মুখগুলো পরপর ভেসে ভেসে ওঠে। মনে মনে নিজেকে ধমক দেয় ও। এই মুহূর্তে এসব চিন্তা করা ঠিক নয়। মুহূর্তটা অত্যন্ত দামি এখন। সামান্য বিচ্যুতিও সবকিছু ভণ্ডুল করে দিতে পারে। তাকে এখন সব মায়ার ঊর্ধ্বে যেতে হবে। কি রে? আচমকা ডাকে নড়ে চড়ে ওঠে শুভ্র। জানলার গড়াতে একটা প্রচন্ড ধাক্কা খায়। ঘোষেদের আলোটা নিভে গেছে। এখন চারদিক আরো বেশি শুনশান। কুকুরটাও আর ডাকছে না, শুধু থেমে থেমে ঝিঝির ডাক ভেসে আসছে। মাথায় হাত বোলাতে বোলাতে জানলার নিচের দিকে চোখ যায় শুভ্রর। দুটো হাত ঢুকে এসেছে। হাত দুটো মেয়ের, ভরাট, মসৃণ আর সুন্দর। ডান হাতে একটা স্টিলের বালা, বাম হাতের ওপরের দিকে একটা ক্ষত। ক্ষতটা সাদাটে আর নিষ্প্রাণ। আঙুলগুলো মোটা মোটা। কতগুলো আংটি তাদের গলা চেপে বসে রয়েছে। হাতটা অপরিচিত, কিন্তু স্পর্শটা চেনা। শুভ্র মরে আসা শুকনো গলায় বলে, কে? মেয়েটা মৃদু হাসে, হাত দিয়ে গড়া দাঁকড়ে বলে, তা জেনে তোর কাজ কি বলতো? শুভ্র বুঝতে পারে মেয়েটার গলাটা সম্পূর্ণ অচেনা। এরকম অদ্ভুত মায়াবী স্বরের কোনো মানুষের সাথে তার কোনো কালেই পরিচয় ছিল না। নিজেই ডাকলে আর নিজেই এখন কথা ঘোরাচ্ছ? আমি ডেকেছি কেন? এই জানলার নিয়মটা কি ভুলে গেলি? এখানে তুই যাদের ভাববি তারাই এসে উপস্থিত হবে। কিন্তু আমি তো আজ কারো কথা ভাবিনি। হুম, ভেবেছিস? কার কথা? কেন? মৃত্যুর কথা, আত্মহত্যার কথা। তো তার সাথে তোমার সম্পর্ক কি? আছে রে, আছে। সময় মতো জানতে পারবি। আচ্ছা বেশ, আমি হলাম তোর সেই মৃত্যুর ডাক। কিন্তু তার আগে বলতো, এই যে এই চলে যাওয়াটা, এটা কি সত্যি ঠিক হচ্ছে? হ্যাঁ, তাছাড়া এটা আমার ব্যক্তিগত ব্যাপার। একজন অচেনা অজানা কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে করি না। তুই নিশ্চিত দোতলা থেকে ঝাঁপ দিলেই হবে? শুধু তো ঝাঁপ নয়, গলায় দড়ি বেঁধে ঝাঁপ। কম্পিত হাতে একটা দড়ি দেখায় শুভ্র। এটা খাটের পায়ের সাথে বেঁধে। কত স্বার্থপর রে তুই। শুভ্র থমকায়। সে স্বার্থপর? সে শুধু নিজের কথা ভাবে। উদাস হাসিটা আবার ফিরে আসে। জানলার ওপারের মানুষটা ঠিক কতটা জানে তার ব্যাপারে? সে কি জানে মৃত্যু কতটা নিষ্ঠুর এক পরিণতি? সে কি জানে মানুষ ঠিক কোন পর্যায়ে পৌঁছলে বেঁচে থাকার সব আশা ছেড়ে দেয়? জানে না, আর জানে না বলেই যাকে তাকে স্বার্থপর বলে দাগিয়ে দেয়। শুভ্র আবার জানলার চাতালে মাথা রাখে। তুমি তুমি চলে যাও। আমি একা থাকতে চাই, অনেকগুলো কাজ বাকি আছে। এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। তুমি এখন যাও। ওই করেই তো মাথাটা খেয়েছিস। আচ্ছা, তোর একবারও তোর বাবা মায়ের কথা মনে পড়ছে না? ধর, তোর মৃতদেহটা দেখবার পর তাদের অবস্থাটা ঠিক কি হবে ভেবে দেখেছিস একবারও? ইমোশনালি উইক করে লাভ নেই। আমি জানি আমি চলে গেলে ওরা ভালো থাকবে। যে বদ্ধ প্রান্তরে ওরা আটকে আছে সেটা দিগন্ত ছবে। তুই জানিস ওরা এতটা অসুখী কেন?
আমার জন্য। আমার আর কিছু হওয়ার নেই সেই জন্য। আর কোনো কারণ জানিস? শুভ্র উত্তর দেয় না। হয়তো ভেবে দেখেনি তার অপারগতা যে একটা কারণ, সেটা সে জানতো, কিন্তু আর কোনো কারণ আছে বলে তার জানা ছিল না। শুভ্র বলে, আর কি কারণ থাকতে পারে? আমি বলি, কথা। বাবা মায়ের সঙ্গে শেষ কবে ভালো করে কথা বলেছিস মনে পড়ে? না। মানুষগুলো তোর এই বিমনা হয়ে যাওয়ার জন্যই এতটা উদ্ভ্রান্ত। আর তুই কি না? কিন্তু কিন্তু কি? বাড়ির এতগুলো সমস্যা তো আমার জন্যই। আমার চিকিৎসার খরচ, তিথির বিয়ে আটকে যাওয়া, বাবার ভেঙে যাওয়া স্বপ্ন, এসবের তো একটাই কারণ। আজ সেই কারণটা শেষ হতে চলেছে। তুমি চলে যাও, আমি অনেক ভেবেই এই সিদ্ধান্তটা নিয়েছি। মেয়েটা চুপ করে থাকে। একটু পরে বলে, আচ্ছা, তোর ঘুরে দাঁড়াতে ইচ্ছে করে না? যার পা নেই তার আবার দাঁড়ানো। তোর কি মনে হয় তুই একাই এরকম? এই দেখো, উপদেশ দিও না। আমার মতো অনেকেই বেঁচে আছে জানি, তারা প্রত্যেকেই কারোর না কারোর বোঝা। আমি বোঝা হতে চাই না। আর তোর চলে যাবার পর তোর বাবা মাকে যে বোঝাটা বইতে হবে, তার দায় কে নেবে? তারা তো চিরকালই নিজেদের অপরাধী মানবে আর কুমড়ে কুমড়ে মরবে। শুভ্র ফের নিস্তব্ধ। ভেজা গলায় বলে, তুমি চলে যাও না প্লিজ। আমি অনেক ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি। তুমি যাই বলো না কেন, আমি চলে গেলেই সব সমস্যার সমাধান হবে। আমি জানি। শুভ্রর মাথায় হাত রাখে মেয়েটা। চুলগুলো অগোছালো করতে করতে বলে, শোন, কোনো মৃত্যুই কখনো সুখের হতে পারে না রে। তুই যে সেদিন সুবীরের বাবা মায়ের প্রাথমিক পরিস্থিতি লক্ষ্য করেছিলি, বাইরে থেকে হয়তো তারা সত্যিই সুখী, কিন্তু ভেতরের খবর কজনই বা পায় বল? সেখানে যে রংচটা দেওয়ালটার সামনে তাদের রোজ দাঁড়াতে হয়, তার খোঁজ কজনই বা রাখে বলতো? এই পৃথিবীতে না আমাদের জন্যে খুব কম মানুষই অপেক্ষা করে, দুঃখ পায়, সত্যি সত্যি ভালোবাসে। আর আমরা বোকার মতো চিরকাল তাদেরই অবহেলা করি, এড়িয়ে যাই। শুভ্র আর উত্তর দেয় না। ধীরে ধীরে তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হচ্ছে এবার। তিথি, বাবা মা, এরা কোনোদিনে তো সেই দুর্ঘটনার জন্য কোনো দোষারোপ করেনি তাকে। একটা অজ্ঞাত সমাধানের পেছনে শুধু ক্লান্ত হয়ে ছুটেছে। আর শুভ্র নিজে কি করেছে? তাদের সমস্যাটাকে আরো দীর্ঘায়িত করেছে, বদ্ধ প্রান্তটাকে আরো সংকীর্ণ করে তুলেছে। দিগন্ত ছোঁয়ার নেশা তাদের কারোরই নেই বোধ হয়। তারা যতটুকু তাতেই সুখী হতে চায়। শুভ্র ঘোর লাগা গলায় বলে, রংচটা দেওয়ালের সামনে সব সময় দাঁড়াতে কারই বা ভালো লাগে? আমি চলে গেলে অনেকগুলো রাস্তা হয়তো মুক্ত হবে। তাছাড়া কে বলতে পারে, কারো কারোর জীবনে হয়তো রংচটা দেওয়ালের কোনো অস্তিত্বই নেই। মেয়েটা কিছু বলে না। অনেকক্ষণ পর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই তাহলে ঠিকই করে নিয়েছিস? শুভ্র কিছু বলে না। মাথার মনের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে। মাথা বলছে সামনের দিকে এগিয়ে যাও, মৃত্যুই তোমার ভবিতব্য। আর মন কতকগুলো মুখ ভাসিয়ে তুলছে, উত্তর খোঁজা কতকগুলো উদ্ভ্রান্ত মুখ। শুভ্র মরে যাক তারা চায় না, আবার শুভ্রর বাঁচার কোনো সার্থকতাও তাদের কাছে নেই। শুভ্রর কাছেও আছে কি? শুভ্রর প্রচণ্ড অস্থির লাগে। এতদিন ধরে চলে আসা একটা লম্বা টানেল দুদিকে বিভক্ত হয়ে যাচ্ছে। দুটোর কোনটাতে প্রকৃত আলো আছে সে জানে না। আচ্ছা, একটা অদ্ভুত স্বপ্ন দেখতিস না তুই? কতগুলো হুইল চেয়ার এগিয়ে আসছে তোর দিকে, আর তুই তাদের মধ্যে থেকে একটা বেছে নিচ্ছিস। কিরে, মনে পড়ে? অগোছালো মাথাতেও স্বপ্নটা মনে পড়ে শুভ্রর। খসখসে গলায় বলে, এই স্বপ্নটার
মানে জানিস? না। শোন, এই পৃথিবীতে কোনো কিছুই কার্যকারণ ছাড়া ঘটে না রে। ধর ওই যে অ্যাক্সিডেন্টটা, তুই তো মরেই যেতে পারতিস বল, কিন্তু বেঁচে উঠেছিস যখন, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কোনো পরিস্থিতি খারাপ হয়, গোটা জীবনটা কখনো নয়। তোর সেই স্বপ্নের মতন না অনেক উপায় অপেক্ষা করছে, সেগুলোকে খুঁজে নিয়ে নিজেকে সম্পূর্ণ কর। প্লিজ স্বপ্নটা ছেড়ে পালিয়ে যাস না। শুভ্র উন্মাদ হয়ে ওঠে। এখন তার সব ধারণা গুলিয়ে গেছে। মাথার উপর রাখা হাতটাকে চেপে ধরেও ক্ষিপ্ত স্বরে বলে, কে তুমি? কেন এরকম করছো? কি চাও? মেয়েটা হাসে, হাত দুটো ছাড়িয়ে যেন নিজেকে শুনিয়েই বলে, আমি আবার কি চাইবো বলতো? শোন, ভালোবাসার পাশে পাশে যেমন তীব্র ঘৃণা হেঁটে বেড়ায়, তেমনি তোর মনে তৈরি হওয়া মৃত্যু চিন্তার পরিপন্থী আমি। মৃত্যুর বিপরীতে আমার অবস্থান। আজ সারাদিন মরার কথা ভাবতে ভাবতে তুই বহুবার বাঁচতে চেয়েছিস, আর তাই আজ আমি এসেছি। তোরে চেপে রাখা ইচ্ছের বহিঃপ্রকাশ আমি। আসলে তুই নিজেও জানিস, তুই কিন্তু বাঁচতেই চাস। মেয়েটা চলে যায়। শুভ্র অনেকক্ষণ স্তূপের মতো স্থির হয়ে বসে থাকে। তারপর কাঁপা কাঁপা হাতে বালিশের তলা থেকে একটা ছোট্ট হাতুড়ি বের করে আনে। হাতুড়িটার এক প্রান্ত ছুঁচলো। ওটা দিয়ে চার দিয়ে দিয়ে ভঙ্গুর জানলাটাকে এতদিন জীর্ণ করেছে সে। হারানো মানুষদের সাহায্যে উঠে বসে তাদের এই কথার আড়ালে লুকিয়েছে সেই শব্দ। আর কয়েকটা চাপে ভেঙে পড়বে জানলাটা, তারপর দড়িটা নিয়ে, হাতুড়িটা হাতে নিয়েও অদ্ভুত এক দোলাচলে ভুগতে থাকে শুভ্র। মাথার ভেতর দুটো চিৎকার। মেয়েটা অদ্ভুতভাবে একটা বীজ পুঁতেছে ওর মধ্যে, যে বীজটা এতদিন ধরে গজিয়ে ওঠা একটা গাছকে মারতে চাইছে। কোনটা ঠিক? অথর্ব হয়ে সারা জীবন কষ্ট পেয়ে বেঁচে থাকা, নাকি নিশ্চিত মৃত্যুর দিকে ঢলে পড়া? রোজ বিকেলের মতো নিচের পাকা রাস্তাটার দিকে তাকায় শুভ্র। বহুদিন ওখানে নিজের লাশটাকে কল্পনা করেছে সে, আজও করল। কিন্তু লাশটা কই? একটা সীমাহীন দ্বন্দ্ব নিয়ে বসে থাকে শুভ্র। সামনে ঘোষেদের বাড়ির পাশে এক ফালি অনন্ত আকাশ। মেঘ সরে গিয়ে চাঁদটা দেখা যাচ্ছে। চারিদিকে এক মায়াময় বিষাদ মেদুর জ্যোৎস্না ছড়িয়ে পড়ছে। সেই অপসৃয়মান আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ জীবনটাকে বড় কাছের মনে হয় শুভ্রর। এই ভেঙে পড়া ঘর, জীর্ণ সমাধির মতো পরিস্থিতি, কতকগুলো হা ক্লান্ত মানুষের কথা ছায়ার মতো পরপর ভেসে ওঠে মনে। হাতুড়িটার দিকে তাকিয়ে অদ্ভুত এক মায়া জন্মায় শরীরে। হাতুড়ি কেবল ভাঙেই না, জুড়তেও তো সাহায্য করে। বালিশের তলায় হাতুড়িটাকে লুকিয়ে রেখে অদ্ভুত এক কান্নায় ভেঙে পড়ে শুভ্র। কিছুক্ষণ পর বাবা মা ছুটে আসে। অনেক অনেক দিন পর যেন মায়ের গালে হাত ঠেকায় শুভ্র। অস্ফুটে উচ্চারণ করে, আমি আমি কথা বলতে চাই মা, আমি কথা বলতে চাই। নিচে দৈপায়নের কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে চলে তিথি। প্রচন্ড ক্লান্ত লাগছে তার। মই বেয়ে দোতলার কার্নিশে ওঠা অত সহজ কাজ নয়। শুধু দাদার জন্যই এভাবে কষ্ট করে মই বেয়ে ওঠা, দাদার জন্যই মৃত্যুর উল্টো দিকে দাঁড়ানো, মৃত্যুর বিপরীত ভূমিকায় অভিনয় করা। এছাড়া দাদাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না যে।
দৈপায়ন তিথির হাত দুটো জড়িয়ে ধরে। তাতে এখনো গুচ্ছের আংটি, একটা বালা, আর ওপরের দিকে একটা সদ্য আঁকা সাদাটে নিষ্প্রাণ ক্ষত চিহ্ন। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন লেখক রোহন মাভৈয়ের লেখা জানলা। গল্পের কথক ও জেঠুর ভূমিকায় অর্পণ, তিথি দেবলীনা, শুভ্র বাসু, তিথির মা মধুমিতা, তিথির বাবা উজ্জ্বল, দৈপায়ন সৌমিক, দৈপায়নের মা প্রযুক্তি, শুভ্রর ডাক্তার সুদীপ্ত রায়, শুভ্রর মাসিমণি মৌসুমী, শুভ্রর স্যার সোমক, সুবীর রাজীব, বিনোদ সুদীপ্ত ঘোষ। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।